নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরি দুর্নীতি, চাকরি জালিয়াতি এ রাজ্যে নতুন কিছু নয়, কিন্তু যে তথ্য নিয়ে সকল বাংলা মিডিয়া কোনো কথা বলে না, পাবলিক সার্ভিস কমিশন, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন স্তরে নিয়োগ যেখান থেকে সংগঠিত হয়, সেখান থেকে নানান কায়দায় কর্মীদের অন্যত্র সরিয়ে দিয়ে যায়। যে কর্মীরা অন্যায় আচরণ বা বরদাস্ত করতেন না বা কোনো ইললিগাল কাজ পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে হতো, সেগুলোকে বাধা দিতেন, তাদের নানান স্টাইলে সেই পাবলিক সার্ভিস কমিশনের অফিস থেকে সরিয়ে দিয়ে কি কারবার করেছে জানেন? সেই কাহিনীটা আজকে আমি আপনাদের কাছে শোনাবো, যেটা নিয়ে সকল বাংলা মিডিয়া কোনো কথা বলে না। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সান্ধ্যকালীন যে টক শোগুলো হয়, সেই টক শোতে কেন এই চাকরি দুর্নীতি, এই কর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে কেন কোনো উচ্চারণ হয় না? আমি যে কাহিনীটা আজকে আপনাদের কাছে বলবো, মারাত্মক কাহিনী। আমি সরাসরি ভাস্করবাবুর সঙ্গে কথা বলেছিলাম বিষয়টা নিয়ে। আমার হাতে একটা রিপোর্ট এসে পৌঁছেছে। বিহার পাবলিক সার্ভিস কমিশন আর পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন। বিহারেও পাবলিক সার্ভিস কমিশন একটা আছে, বিহারের যারা সরকারি কর্মচারী নিযুক্ত হয়, যে পরীক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আর পশ্চিমবঙ্গেও একটা পাবলিক সার্ভিস কমিশন আছে, যে পাবলিক সার্ভিস কমিশনে এই প্রশান্ত বর্মন মার্কা বিডিওরা সাদা খাতা জমা দিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, অন্তত যারা চাকরি পেয়েছেন, এরকম একাধিক অভিযোগ আছে, সেই বিডিওরা চাকরি পায় যে পাবলিক সার্ভিস কমিশন দিয়ে। সবাই নয়, কিছু শ্রেণী, কিন্তু একাধিক ভালো বিডিও কিন্তু সরকারি যোগ্যতায়, নিজস্ব মেধার যোগ্যতায় তারা পাবলিক সার্ভিস কমিশনে চাকরি পায়। কিন্তু সেই পাবলিক সার্ভিস কমিশনকে কীভাবে একটা রাজ্য সরকার ডিফাঙ্ক্ট করে রেখেছে। যারা প্রতিবাদ করতেন তাদের অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দীর্ঘদিন ধরে কোনো চেয়ারম্যান নেই। আচ্ছা, বাংলায় কি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসানোর যোগ্য লোকের অভাব আছে বলুন তো? তাহলে সেই পদটা ভেকেন্ট থাকে কেন? কলকাতা হাইকোর্টে আমি দেখেছি একাধিক মামলা, যখন এই প্রশান্ত বর্মন সংক্রান্ত মামলাটা ওঠে, তখনই সঙ্গে সঙ্গে মামলাটা শিফট হয়ে যায়, তার কারণ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নেই, চেয়ারম্যান নিযুক্ত হন। তারপরে এই কারবার আমরা দেখেছি, আমি মিডিয়া রিপোর্টেও পড়েছি। পাবলিক সার্ভিস কমিশনের এখন সদস্যকে একজন মাত্র। তার নামটা একটু বলি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, উচ্চারণটা স্পষ্ট করে বলছি, একটু শুনুন। তার নাম হচ্ছে সাবির সিদ্ধার্থ গাফফার। তিনি হচ্ছেন একমাত্র সদস্য পাবলিক সার্ভিস কমিশনের। হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট খুললে চেয়ারম্যান পদ শূন্য। কি অদ্ভুত না? একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলো হয়, কী করে বাংলার শিক্ষিত সমাজ তৃণমূল নামক এই দলটাকে ভোট দেয় বলুন তো? এই পরিস্থিতি তো মামা বলেও কোনো দিন ছিল না। তৃণমূল গেলেও এই পরিস্থিতি বদলে যাবে, কিন্তু এই পরিস্থিতি থাকবে না। এই মহিলা প্রতারক মহিলা নবান্নের 14 তলায় তার ভাইপো যতদিন এই বাংলায় রাজত্ব করবে, পাবলিক সার্ভিস কমিশনে এই অবস্থাই থাকবে। হাজার আন্দোলন হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের সামনে, পরিস্থিতি বদলায়নি, চেয়ারম্যান নিযুক্তি হয়নি। জনৈক সাব্বির সিদ্ধার্থ গাফফারকে সেখানে নিযুক্ত করে রাখা হয়েছে, অন্তত এমনই রিপোর্ট আমার হাতে এসে পৌঁছেছে। সেইখানে দাঁড়িয়ে পাশের রাজ্য বিহারেও একটা পাবলিক সার্ভিস কমিশন আছে, আর সেই বিহারের পাবলিক সার্ভিস কমিশনের সদস্য কারা একটু দেখুন। সেখানে সদস্য হচ্ছেন চেয়ারম্যান পারমার রবি মনুভাই, যিনি আইএএস রিটায়ার্ড, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের রিটায়ার্ড শ্রী পারমার রবি মনুভাই, তিনি হচ্ছেন চেয়ারম্যান। সদস্য কারা রয়েছেন? ডক্টর দীপ্তি কুমারী, রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, পাটনা বিশ্ববিদ্যালয়। পাটনা বিশ্ববিদ্যালয়। 3 নম্বর কে আছেন সদস্য? প্রফেসর ডক্টর অরুণ কুমার ভগত, যিনি হিন্দি সাহিত্য ও সাংবাদিকতার এক বিশিষ্ট নাম। 4 নম্বর কে আছেন সদস্য? শ্রী পঙ্কজ কুমার, IAS রিটায়ার্ড, IAS। 5ম সদস্য কে আছেন? শ্রী নিশীথ ভার্মা, তিনি, তাঁর পজিশন কি? IAS, অবসরপ্রাপ্ত, রিটায়ার্ড IAS। তারপর 6 নম্বর সদস্য কে আছে? মুরলী প্রসাদ সিংহ, যিনি বিহার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, অর্থাৎ এই রাজ্যে যেমন WBCS তেমনি বিহার রাজ্যে BAS, তার একজন অফিসার। অর্থাৎ 6 জন। তার মধ্যে দেখুন, প্রথম জন হচ্ছেন IAS, রিটায়ার্ড IAS, দ্বিতীয় জন হচ্ছেন রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, পাটনা বিশ্ববিদ্যালয়, তৃতীয় জন হচ্ছেন হিন্দি সাহিত্য সাংবাদিকতার একজন বিশিষ্ট নাম, চতুর্থ জন হচ্ছেন একজন IAS রিটায়ার্ড, 5ম জন হচ্ছেন একজন IAS রিটায়ার্ড, আর 6ষ্ঠ সদস্য হচ্ছেন বিহার অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন অফিসার।
বিহার পাবলিক সার্ভিস কমিশনের লিস্টটা দিলাম। আর সেইখানে দাঁড়িয়ে আরেকবার বলি, পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের বছরের পর বছর সেখানে চেয়ারম্যান নেই। আর একজন সদস্য যার নাম পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন সাব্বির সিদ্ধার্থ গফর। তিনি আইএএস হন, ডাব্লিউবিসিএস হন। তাহলে প্রশ্নটা এখানেই। আমি বাংলার মানুষকে প্রশ্ন করছি, এবিপি আনন্দ এটা নিয়ে কোনো অনুষ্ঠান করবে না, কোনো দিন টকশোতে একটি কথা লিখবে না। আনন্দবাজার পত্রিকা প্রথম পৃষ্ঠায় ভুলেও এই সংবাদ কোনো দিন করবে না যে পাবলিক সার্ভিস কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় ভ্যাকেন্সি বছরের পর বছর কেন আইএএসরা নেই, কেন ডাব্লিউবিসিএসরা নেই, কেন সিনিয়র লেভেলের সরকারি অফিসাররা এই পাবলিক সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে। আসলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে জালিয়াতির রিক্রুটমেন্টগুলো একটা সরকার দিনের পর দিনে প্রতারক সরকার করে চলেছে, তার জন্য এইখানটাকে ফাঁকা করে দাও। আমার মনোনীত একজন সদস্য যিনি হবেন সাবির সিদ্ধার্থ গফর, তার পরিচয় কেউ আমরা জানি না, তাকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তার ইচ্ছানুসারে এন্টার পাবলিক সার্ভিস কমিশন চলছে, অন্তত এমনই রিপোর্ট। বাংলার মানুষ, আমি শুধু আপনাদের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে বলছি, শুধু একটু ভেবে দেখুন তো যে একটা কত বড় জালিয়াতি সরকার, প্রতারক সরকার না চললে পাবলিক সার্ভিস কমিশন যারা ডাব্লিউবিসিএস অফিসার থেকে সরকারি বিভিন্ন ক্লারিক্যাল পোস্টের রিক্রুটমেন্টগুলো করে সেইখানেই কারবার করে গেছে। যেখানে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল বোর্ড কোটি কোটি টাকার দুর্নীতিতে ফেঁসে কত হাজার হাজার ছেলেমেয়ের চাকরি যাচ্ছে, লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দিনের পর দিন প্রত্যাশায় বসে থাকে সরকার আমার চাকরিটা দেবো। আর সেইখানে দাঁড়িয়ে একটা পিএসসির মতো বোর্ড, সেই বোর্ডে চেয়ারম্যানবিহীন অবস্থায় চলছে, একজন সদস্যকে বসিয়ে রাখা আছে। এবিপি আনন্দ চুপ, আনন্দবাজার পত্রিকা চুপ, বড় কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে রিপোর্ট করে না। আনন্দবাজারকে দেখবেন না কোনো দিন এটা নিয়ে পোস্ট এডিট লিখতে, কোনো দিন এটা নিয়ে সুমন দিয়ে ঘণ্টাখানেক সঙ্গে সুমন ভুলেও করবেন না। কেন করবেন না? প্রশ্নটা থাকলো। আর সেই প্রশ্নর উত্তর খুঁজতেই আমি গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে। শোনাব। যে পাবলিক সার্ভিস কমিশনে কাদের নাম আছে সেই যে তালিকা আপনি বললেন বা রিসেন্টলি প্রকাশিতও হয়েছে বিভিন্ন জায়গাতে, সেটা থেকেই পরিষ্কার যে সরকার কি চাইছে। এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই তো সমস্ত জায়গাতে নিয়োগ প্রক্রিয়াগুলো চলে। এবার ধরুন সেখানে যদি মেরুদণ্ডযুক্ত মানুষদেরকে স্থান দেওয়া হয়, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে সেখানে মানে এই যে এখন মানে আমি নাম নিচ্ছি না আর কি, যে বিডিও নামে সুপ্রিম কোর্ট বললো যে ইয়ে করতে হবে, তাহলে সেরকম বিডিওদের ঢোকার জায়গাগুলো তো বন্ধ হবে। আর সেরকম ধরনের মানুষদের যদি সরকারি ব্যবস্থার মধ্যে ইনপুট করতে না পারে, তাহলে এই যে সিস্টেমেটিক করাপশনটা চলছে, সেই সিস্টেমেটিক করাপশনটা চালাবে কি করে? এই যে পাবলিক সার্ভিস কমিশনে আজকে এতদিন থেকে কোনো বোর্ড নেই, চেয়ারম্যান নেই, এর কারণটা কিন্তু অন্য কিচ্ছু নয়। এর কারণটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ওখানে যাতে নিরঙ্কুশ ভাবে বিনা বাধাতে যেন দুর্নীতিটা করতে পারে তারা। এর বাইরে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য তাদের সরকারের নেই। এবং আমি আপনাকে এটাও বলছি শুনুন, ওই পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে সরকারের মানে এই শাসক দলকে যারা সমর্থন করে না, সেই সব যারা কর্মচারী ছিলেন, তাদেরকে সব জায়গাতে বেআইনি ভাবে সমস্ত আইনকে বুড়াঙুল দেখিয়ে ডিটেলমেন্টের নাম করে তাদেরকে পাবলিক সার্ভিস কমিশন থেকে তাড়ানো হয়েছে, যাতে করে পাবলিক সার্ভিস কমিশনে নিরঙ্কুশ ভাবে এবং বিনা বাধাতে ওই প্রতিষ্ঠানটাকে সঙ্গে নিয়েই যাতে দুর্নীতি করা যায় এবং এই রাজ্যের যোগ্য শিক্ষিত মানুষের স্বপ্নগুলোকে যেন সমাধি দেওয়া যায়। এই প্রক্রিয়ায় চলছে পশ্চিমবঙ্গে। একটাই কথা বলবো, যে যেভাবে রাজ্যটাকে ধ্বংস করার কাজ চলছে, সাম্প্রতিক সময়ে আমি খুব হতাশ যে মানে এই যে সমস্ত ইস্যুগুলো, জ্বলন্ত ইস্যুগুলো মাথাচাড়া দিয়েছিল, সেই সমস্ত কিছু থেকে সরকারকে যেন একটা রেসপাইট দেওয়ার রাস্তা করে দিল এসআইআর। এসআইআর তো একটা নির্বাচন কমিশনের একটা প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধনের, সেটা পূর্বেও হয়েছে, ভবিষ্যতেও হবে বলে আমি বিশ্বাস করি। এটা একটা প্রশাসনিক ব্যবস্থা, কিন্তু সেইটাকে নিয়ে যেভাবে মানে রাজনীতির পারদ চড়িয়ে যেভাবে সমস্ত ইস্যু থেকে ইস্যুগুলোকে নন ইস্যু করে দিয়ে এই ব্যাপারটাকে সামনে নিয়ে আসা হলো, আমার মনে হয়েছে যে কোথাও না কোথাও যখন এই সরকার খুব বেকায়দায় ছিল, এই সরকারটাকে একটা আপার হ্যান্ড দেওয়া হয়েছে কোথাও না কোথাও। দেখুন তার জন্য কিন্তু সকলেই দায়ী। হ্যাঁ, দেখুন আইসিডিএস কর্মীরা রাস্তায়, আশা কর্মীরা রাস্তায়, মাদ্রাসা শিক্ষকরা রাস্তায়, চাকরি মানে শিক্ষকরা রাস্তায়,
আপনারা দিনের পর দিন হাজার দিনের ওপর কলকাতার রাজপথে পড়ে রয়েছেন সরকারি কর্মচারীদের অধিকার জন্য, তাদের বকেয়া ডিএর জন্য, কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করার জন্য। এই এই মানুষের সীমাহীন যে বঞ্চনার জায়গাটা, এই বঞ্চনার জায়গাটি কি নির্বাচনী উত্তাপের মধ্যে থেকে হারিয়ে যাবে? এই জায়গাটাতে আমার খালি বারবার মনে হচ্ছে যে একটা প্রতারক সরকার সার্বিকভাবে চুরি করে যাচ্ছে। একটা পাবলিক সার্ভিস কমিশনের মতো গুরুত্বপূর্ণ পদে সেখানে চেয়ারম্যানের পোস্টটাকে ভেকেন্ট রেখে দিয়েছে ইচ্ছে করে, দিনের পর দিন প্রশান্ত বর্মনের মতো অফিসারদের সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে, এবং আরো কত সাদা খাতা জমা দেওয়া ডাব্লিউবিসিএস অফিসাররা বসে আছেন এই রাজ্যে জানি না। আবার তাদের প্রোটেকশন দেওয়ার জন্য নবান্ন থেকে নানান অছিলা মানে কর্মসূচি নেওয়া হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। যাই হোক, অত্যন্ত দুর্ভাগ্যের, লজ্জার। আমি শুধু শেষকালে আপনাদের কাছে একটা প্রশ্ন করব, যে যে কথাটা বারবার বলি, যে সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা আজকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কতদিন হলো এর শহীদ মিনার ময়দানে বসে আছেন? এই শীতে 1080 দিন। 1000 আগামী 27 তারিখে আমরা আগামী 27 তারিখে আমরা শহীদ মিনারে জমায়েত করছি। আচ্ছা, যেসব দাবিগুলো আছে সেই সমস্ত কিছু নিয়েই 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে নিয়োগ নেই। যেভাবে এসএসসিতে আরেকটা গোজামিল করা হলো, গতকালকে 11-12 এর রেজাল্ট বেরিয়েছে। 2018-র যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিকে নতুনদের সাথে মিশিয়ে নিজেদের মধ্যেই, মানে যারা চাকরি প্রার্থী তাদের মধ্যেই বিরোধ লাগিয়ে দিল সরকার, আর সরকার বেঁচে ফিরে গেল। মানে ভ্যাকেন্সি ছিল অনেক, নিয়োগ হলো নামমাত্র। যাই হোক, মানুষ মেনে নিচ্ছে, তাই এরা সমস্ত কিছু করার সময়। 27 তারিখ দুপুর কটায় শুরু হবে আপনাদের? আমাদের ওখানে সমাবেশই আছে, 27 তারিখ 12টা থেকে শুরু হবে এবং সেটা চলবে। এবং আমরা সেখানে সমস্ত বিরোধী দলকে আমরা বলছি যে আপনারা আসুন, আমাদের দাবি দাওয়া নিয়ে আপনাদের কি বক্তব্য, সেই বক্তব্য আমাদের মঞ্চে এসে করে আপনারা খোলাখুলি জানান, এবং সেই অনুযায়ী তাহলে আমরাও ভবিষ্যতে এই যে নির্বাচনী উত্তাপ, সেখানে আমাদের ভূমিকা আপনাদের জন্য কি হবে সেটা আমরা নির্ধারণ করব। ঠিক। অনেক ধন্যবাদ ভাস্করবাবু।